এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আজকের ভয় এপিসোডের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবর মতো আমি নাজমুল রয়েছি আজকেও, এবং আমার সাথে আজকে ভয়ের সেটে কিন্তু একজন বিশেষ অতিথি রয়েছে। সেই বিশেষ অতিথি হচ্ছে আব্দুল মান্নান ভাই। তিনি কিন্তু শুধু সেই রাজবাড়ী জেলা থেকে আজকে আমাদের ভয়ের এপিসোডে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু সেই মান্নান ভাইয়ের সম্পর্কে যদি একটু বলি, মান্নান ভাই কিন্তু একটি আধ্যাত্মিক ধাঁচের একজন মানুষ। আধ্যাত্মিকতা কিন্তু তিনি পছন্দ করেন এবং সেই ছোটোবেলা থেকেই তিনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, গান বাজনার সাথে যুক্ত এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত। আমরা সঙ্গত কারণেই কিন্তু তার জীবনে কিন্তু এ ধরনের অনেক প্যারানরমাল ভৌতিক ঘটনা কিন্তু তার সাথে ঘটে গিয়েছে এবং এখনও কিন্তু প্রতিনিয়ত ঘটছে তার সাথে। আমরা এখন সরাসরি চলে যাব মান্নান ভাইয়ের কাছ থেকে এবং শুনবো তার জীবনে ঘটে যাওয়া সেই সব ভৌতিক সত্য ঘটনা। আসসালামু আলাইকুম মান্নান ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি আছি ভালো, ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি সেই রাজবাড়ি থেকে আজকে আমাদের ভয়ের সেটে দর্শকদের জন্য এসেছেন এবং তাদেরকে আজকে কিছু গল্প শোনাবেন। এবং দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে মোবাইল সেট অন করে ভয়ের গল্প শোনার জন্য। তো আপনি তো সেই ছোটোবেলার থেকেই আধ্যাত্মিক ভাবে চলাফেরা করেন এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত। তো সঙ্গত কারণেই কিন্তু আপনার সাথে অনেক ধরনের এই জিনদের সাথে আপনার সাথে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে এবং আপনি বলছিলেন যে এখনও প্রতিনিয়ত আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে। তো যদি আমরা একটু পিছনে তাকাই, একবারে ছোটোবেলায় কি আপনার এই ধরনের কোনো ঘটনা আছে কিনা এবং আপনি আজকে কোন ঘটনা আমাদেরকে শোনাবেন? আমি আমার শিশুর সময়কে যে ছোটো সময়কে যে গল্প, সেই গল্পটা এখানে। আচ্ছা, শোনা। আমার বয়স তখন 12 কিংবা 13 আচ্ছা বয়স। আমি সেই সময় এলাকায় কিন্তু রাস্তাঘাট ফাঁকা ছিল না, জঙ্গল ছিল খুব, আর বাড়ি ঘনত্ব বাড়ি ছিল না। একটা গ্রামে 20-30 বাড়ি ছিল। আপনার জন্ম কত সালে? আমার জন্ম 73 সালে। 73 সালে আপনি বলছেন যে আচ্ছা 12-13 বছরের আপনার ঘটনা, অর্থাৎ 80-এর দশকে। তখন আপনি মানে আর কি কিশোর, আর কি কিশোর, সেই সময়ের ঘটনা বলছেন। অর্থাৎ সেই সময় তো মানে এত ঘন বসতি ছিল না, আর যেহেতু আপনি গ্রামে বড় হয়েছেন, গ্রামের দিকে তো মানে এত ঘন বসতি ছিল না, বিদ্যুতের আলো ছিল না, এসব কিছু ছিল না। ছিল হয়তো দেখা গেল যে গ্রামের ভিতরে 5টা বাড়ি হাড়ি খানা চান নাই, আর ওই আপনার ওই যে চেরাক বলে দোয়াত বলে কেরোসিনের মাধ্যমে ওইগুলো চলতো। আর এমনিতে যদি রাত্রে কেউ বেরোতো হয়তো ওই পাটকুড়ি ভাঙে আলো জ্বালা তারপরে বের হতো। কোথাও গেলে মানে টর্চ লাইটের প্রচলন ছিল না, টর্চ লাইট ছিল না। ওই ছিল কিরকম, ওই বড় লোক ছিল, ধনী লোক ছিল, তার একটা টর্চ লাইট ছিল, তাছাড়া ছিল না। রাস্তাঘাটে বের হতে হলে ওই পাটখড়ির মধ্যে আগুন ধরিয়ে তারপরে যাওয়া লাগতো। আর সে সময় রাস্তা ছিল না, এই এক পা পথ ছিল, হালট ছিল জঙ্গলের ভিতর দিয়ে। ওই যে ধরেন আল পথ ছিল, জমির খেতের আল দিয়ে জ্বালাতে, বাড়িতে রাস্তা ছিল না। ওই টাইমের কথা বলতেছি। তখন আমাদের এলাকা, আমি ছোট, রাস্তা নেই, হালট আছে। ওই যে ছোট ছোট যার বলে যে আমরা বলি উকিনে গাছ, আচ্ছা, ওইগুলো এই কাপড় চোপড়ে লেগে যেতে, কাপড়ে লেগে যেতে গোটার মতো যে ছোট 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 ওইগুলো। তখন কিন্তু খুব বিলে মাছ থাকতো, প্রচুর মাছ ছিল, যে কারণে আসলে বাংলাদেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি। অর্থাৎ একটা সময় যে পরিমাণ, অর্থাৎ নদী নালার পরিমাণও বেশি ছিল, পানিও ছিল, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। অর্থাৎ খাদ্যের অভাব থাকলেও মাছের অভাব কিন্তু বাংলাদেশে ছিল না, যে কারণে কিন্তু যে প্রবাদটি চালু ছিল যে মাছে ভাতে বাঙালি। তো এখন কিন্তু সেইটা পুরোপুরি পাল্টে গিয়েছে। এখন কিন্তু নদী নালায় আগের মতো মাছ পাওয়া যায় না। আমরা ঘটনায় চলে যাই। তারপর আমি নানার বাড়ি থাকি, ছোটোবেলা থেকে আমার জন্মের পরে নানার বাড়িতে। আমার নানার বাড়িতে গরু ছিল, 21টি গরু ছিল। 21টা গরু ছিল, গৃহস্থ। হ্যাঁ, ওই আপনার কৃষক, উনি কৃষিকাজ করতেন। ওনার 3 খেন নাঙল চড়তে।
প্রতিদিন? 6টা গরু আর গাভী ছিল, তাতে 21টি গরু ছিল। আমি সে সময় ওই 21টা গরু ছিল। সেই সময় তো 21টা গরু থাকা মানে একটা বড় ধরনের একটি গৃহস্থ আর কি। তা আমার খুব সাহস ছিল ছোটবেলা থেকে? ছোটবেলা থেকেই। আমার মনে হতো যে আমার উঠে নিয়ে চলে যায় এরকম, কিন্তু অতটা বুঝিনি। আচ্ছা। তা আমি গরু বের করছি, ওই সময় রাখাল ছিল, মানে হালিয়ে যে কি ওই নাঙল বেঁধে যে লোক এই নাঙল চাষ করতে, ওনারাই গরু টরু খাওয়াটা নিয়ে নাঙলে যেত। রাখালের প্রচলন ছিল? হ্যাঁ, প্রচলন ছিল। আমি প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই রাখাল থাকতো। আমি ওই তিনখান নাঙল তো খাদ্যের খুব অভাব ছিল, যে কারণে মানুষজন ওই পেটে ভাতেই অনেক সময় যে রাখাল থাকতো। তারপরে আমি ওই করছি কি, 3খান নাঙল চলতো না, 6টা গরু, ওই 6টা গরু বের করে খাবার দিয়ে চলে গেছি। কিন্তু ফজরের আজান তখন মাইক ছিল না, মুখে আজান দিত। মসজিদ ছিল প্রত্যেক গ্রাম, 1 গ্রাম পর 2 গ্রাম পর একটা মসজিদ, অনেক দূর দূর ছিল। এখনকার মতো যে একটি গ্রামে 2-3টে করে মসজিদ তখন ছিল না। তখন ছিল না। তা গরু বের করে দিয়ে চলে গেছি। তা আমি সেই বিলের ভিতরে আমার নানার একটা পুষ্করি ছিল, সেই পুষ্করির পানি পাশ অল্প একটু জায়গা, মানে 1 হাত মতো পানি, মাছের চাক ধরে গেছে, পুঁটি মাছ এক চাক ধরে রাত্রে। আমি যে ধান সিদ্ধ করতে সেই ড্যাগ নিয়ে গেছি। আচ্ছা, নিয়ে যায়। আপনি তো একাই? একাই। রাত্রে কুপি জ্বালা নিয়ে গেছি, ওই কুপি যে জ্বালাইছি প্রায়। আপনি তো ভাবছেন যে ফজর আজান হয়েছে? হ্যাঁ, আজান হয়ে গেছে, মানে ওই কিছুক্ষণ পরে বেলা টেলা উঠবে, এইভাবে চলে গেছি। কিন্তু ওই কুপি জ্বালা নিয়ে গেছি, গরু বের করে খাবার দিয়ে চলে গেছি। তা চলে গেলি, ওই কুপিটা নিয়ে গেছে ওই ড্যাগের ভিতরে, মাথায় ড্যাগের ভিতরে করে নিয়ে গেছেন। এদিকে বাতাসের কুপি নিয়ে যায় এরকম, অল্প সীমিত বাতাস, শীতের সময়, শীতের সময়, এই যে ধরেন অঘ্রাণ মাসের দিক। আচ্ছা। তারপরে চলে গেছি, যাওয়ার পরে কোনো বাড়িঘর কিচ্ছু নাই, দ্রুত বাড়ি। ওইখানে পাশে একটা মঠ আছে, মানুষ পড়াইছে, মাটি আপনার কাটিয়ে উঁচু করছে, উঁচু করে ওইখানে মানুষ, অর্থাৎ সনাতন ধর্মের লোকজন যে তাদের যে চিতা বলে, চিতা খোলা বলে, সেখানে ওই চকের মধ্যে, অর্থাৎ আপনি যেখানে মাছ ধরতে যাবেন ওই পাশেই, ওই এবং সেখানে কিছুদিন আগেই মানুষ পুরানো হয়েছে। যাওয়ার পরে আমি মাছ উঠেতেছি, সেই ওই আট দিয়ে উঠেছি, এরকম মাছ এরকম জমিছে যে হাত দিলে উঠানো, হাত দিলেই উঠানো। আমি এমনি কোনো কিছু নেই ধরার জন্য হাত দিয়ে উঠাচ্ছেন। কমে গেছে। পানি কি অল্প? অল্প পানি, একেবারে ধরেন ওই আধ হাত মুঠো মাছ পানি, কিন্তু মাছ জেগে গেছে, মানে পানির থেকে মাছ বেশি, এরকম বেশি। তা হাত দিয়ে তুলতেছি, তা হাত দিয়ে তোলা তো আসলে ওই টাইমে যে কিছু নিয়ে যাবো এমন ব্রেন আসে নাই আমার। নিশা মাছ ধরা যাবো সকালবেলা। আপনি তো ভাবছেন সকাল হয়েছে? হ্যাঁ, এই সকাল ভোর, মানে মনে করছে যে ভোর হয়ে গেছে, এখন তো বেলা উঠে যাবে। ভাই 2 ঘন্টা পার হয়ে যায়, বেলা ওঠে না। এই 2 ঘন্টা পরে যা আজান দিলে দূরিতে শুনতেছি মৌখিক আজান দিয়েছে একজন মুরব্বী, আমার সেই রাজদারপুর হাটের থেকে আজান দিয়েছে, হাট মসজিদ থেকে, ছোট্ট একটা বাজার লাগে, আজান দিয়েছে মৌখিক আজান, মাইক তো নাই মুখে। তো এই ভোরের সময় মুখে আজান দিলে কিন্তু ওই শোনা যাইতে, সকাল দিক দিকে, মানে শব্দটা আসতেছে ভোরের দিকে, যে সময় আজান দিতে ওই সময় ঘড়ি টড়ি অনেক দূর পর্যন্ত শোনা যাইতে। তা আমি শুনতেছি, তাহলে আজান দিলে কেবল আমি আইসি কোন সময়, তখন স্মরণ হয়েছে আমার। তখন আপনার স্মরণ হলো যে এত আগে আমি আজান দিলে চলে আইসি। কিন্তু আমার নানা করছে কি, আজান দেওয়ার পরে নামাজ পড়ে এসে দেখি গরু বাই করে, গরুর খাবার ফুরিয়ে গেছে। উনি আর কটা গরু দিকে গেল কোন জায়গায়, কিরা বাই করলে তাও জানে না। তো ওনারটা অভ্যেস ছিল, ওই বাথরুমের বদনা আছে না, আগে তো বাথরুম ছিল না, বাঁশের উপরে গ্রামের পার এরকম বাঁশ দিয়ে, তার উপরে একটা বাঁশ দিয়ে বাঁশের পার বসে মাটি খুঁড়ে সেখানে বাথরুম করতে। আর এমনিতেই ওই গ্রামের লোক চকেই করতে, জঙ্গল বাগান টাগান করতে যায়। সে সময় কিন্তু এরকম আপনার ওই বাথরুমের কোনো ছিলই না একেবারেই। তো উনি বদনা হাতে, উনি বাথরুম করছে, মাঠে চকে যায় করে নামাজ পড়ে চলে গেছে, বাথরুম করে বদনা হাতে করেই আসতেছে। ওনার জমি জমা দেখে এখন আসে দেয় যে আমি মাছ ধরতেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। তবে কিছু কোন সময় আছি, আমিও অমুক সময় আছি, রাগারি করছি, করার পরে চলে গেল, বলে বাড়ি যায়। তো বাড়ি গেলাম। মাছ কি পাইছিলেন? হ্যাঁ, পাইছি মাছ, চলে গেছি। যাওয়ার পরে কিন্তু এরপর আমার মামা তো ভাবিল ওইখানেই, মামা তো বললো চলে মাছ ধরে আসি। রাত্রে আমার মামা, ছোট মামা, আমি, আমার মামা তো ভাই 2জন গেছি। তা মনে হচ্ছে যে
10টার দিকে রাত। তা আমার যে জায়গায় মাছ ধরবো তার সামনেই আবার বড় একটা পুষ্কুনি আছে, পুষ্কুনিতে ঠেই নেই, মাটিল মানে কি আমরা মাটিল বলতাম। ওইখানে ওই বিলের মাছ পানি সবাই সে জমা করে হইতো। সব আস্তে আস্তে জমা হতো এখানে। বন্যার সময় পুকুর ডুবে যেত, হ্যাঁ, তারপর সব পানি যখন টান ধরতো, টানার পরে পানি আস্তে সব আস্তে মাছ ওখানে জড়ো হইতো। মাঠের সব মাছ বেরো যাওয়ার পরে কিছু মাছ যা থাকতো সব মাঠের মাছ এসে ওইখানে নামতো। তা ওইখানে তখন ধরেন ঠেই পাওয়া যাবে না। তা মনে তো একটা লোক আসতেছে মদ দিয়ে পুষ্কুনির ভিতরে চলে আসছে আটোমাটিকটা। আপনারা দেখতেছেন? আমি দেখতে যাবো কত দূর থেকে দেখতেছেন? এই ধরেন 50 হাত দূরি, 50 হাত দূরি। অর্থাৎ ওই যে পুষ্করির কথা বলছেন, ওই পুষ্করিতে পুষ্করির তো পাড়ে মানুষ ঠাই দেওয়ার কথা না। না, সেখানে দেখলেন যে একটা বিশাল বড় মানুষ দাঁড়িয়ে রয়েছে, তার হাঁটু পানি। হাঁটু পানি, বিশাল লম্বা, মুখ দেখা যাচ্ছে না, অন্ধকার তো। বোঝা যাইতেছে যে ওটা মানুষ। আসতেছে, মানুষ আসতেছে, বোঝা যাচ্ছে আসতেছে, আপনাদের দিকে আসতেছে না? আমার দিকে আসতেছে। আমার মামা তো ভাই দিল দৌড়। আমি ভাই দৌড় দিস না, তারা দেখি দেখা যাক কি করে। আমার ফোন তো আসুক দেখি, আমি আমার খুব সাহস। আমার ওর দৌড় দেওয়ার পরে কি করবো আমি, তখন তো আমি আর দাঁড়া থাকতে পারি না। ওর কথা আমি দৌড়, হ্যাঁ পা দিলাম, যা এক বাড়িতে উঠলাম। তারা কইছিল ডরাইছিস তোরা, ওই তাহলে ভয় খুব। মানে ওই পুকুরে কি আগের থেকেই? হ্যাঁ, ওই পুষ্করির পাশ পর্যন্ত ভয় আছে, অনেকগুলো কি দেখছি। মানে যে দেখছে সে বলছে দূরের থেকে, কার সামনাসামনি তো কার পরে নাই, পল্লি মারা যাবি। তো ওই আমার গ্রামের পাশে একজন দেখছে, সে অজ্ঞান পড়েছিল, তার মাথাটা ফাইনালি পরে সুস্থ মান করছে গ্রামের এলাকার লোকজন। তা ওই রকম। তারপরে এটাও কি আপনার ওই ছোটবেলার ঘটনা? ছোটবেলা 12-13 বছর বয়স আমার তখন। তখন থেকে আপনি খুব সাহসী? হ্যাঁ, তখন থেকেই আমার এলাকার লোকজন আমার খুব সাহস। এবং আমার মনে হয় আমার কেউ নিয়ে চালা বেড়ায়, রাত 2টা-3টে ঠিক নেই, 4টে-5টা ঠিক নেই। আপনি তো রাতের বেলায় একাই অনেক সময় বের হয়ে যান? হ্যাঁ, প্রতিদিনই প্রতিদিনই যান, যেহেতু আপনি এখন ফোনের যুগ হয়েছে। আমার বাসা থেকে ফোন দেয় ঘন ঘন, যাতে রাত হয়ে গেলে আসো না, রাত হয়ে গেলে তোমাকে সমস্যা নেই, আমি আসবো না, ইনশাল্লাহ আল্লাহ পৌঁছাইবে না। তো মনে হয় যে এরকম। তো আমি একদিন আমার বিছানায় শুয়ে আছি, তা বিছানায় সেদিন আমার শুইনি, প্রতি রাত্রে শুই। আমার মামা থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে, মামা ভাই থাকি। তো আমার এক ভাই এসে আমার বিছানায়, আমি নাই, আমি হয়তো বেড়াবার গেছি। এটা কি আপনার ছোটবেলা থেকে অভ্যাস রাতের বেলায় বেড়ানো? না, আমি ওই দিন আত্মীয় বাড়ি গেছি, খালা বাড়ি গেছি, কিন্তু ওই বিছানা আমার সেই ভাই যা শুয়েছে। আচ্ছা, আপনার বিছানায় শুয়েছে। আবার বিছানা আমি একাই থাকি, আর আমার মামা মামি থাকে আর এক রুমে, একই ঘর, পার্টিশন করা আছে। তা ওই রাত্রে ওই আপনার যেমন যন্ত্র বাজানো না বাজতেছে, হ্যাঁ, ওই রুমই। আপনার রুমে? আমার রুমে যন্ত্র। আপনি তো এখানে নাই? না, আমি নাই, আমি আসার পরে বলতে সব যে এই ঘটনা ঘটেছে। আর ছোটবেলা থেকেই তো আপনি যে গানের সাথে জড়িত? হ্যাঁ, ছোটবেলা থেকেই গান আমার প্রিয় জিনিস। আমি সত্যিকারই গান আমি পছন্দ করি খুব। এবং আমি সেই সময় তো এরকম সুবিধা ছিল না, বুঝছেন। ছোট সময় কিন্তু এই গান গাই, আব্দুল আলিমের গান গাতাম আগে, সাইজির গান, লালন সাইজির গান গাতাম। আমার ওই যে সময় আমার ছেলেটা জন্মে, তখন জন্মার পরে ওই ছেলে যখন কান দেখে দুধের সময় দুধ খায়, স্তন দুধ খায় আমার স্ত্রীর, হয়তো 2-3 মাস বয়স, ও কান দেখলি গান দিলে থেমে যায়। তাই? হ্যাঁ, একটা বাস্তব এইরকম গান দিলে থেমে যায়। আচ্ছা, তারপর ওই যে ওই আপনার রুমে থেকে যে শব্দ পাওয়ার পর আমার মামা মামি জেগে উঠছে, আমার ভাই ওঠে জেগে উঠছে, ওঠার পরে বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর বাজনা, এত সুন্দর বাজনা বলে কোনোদিন শোনে নাই, এত মধুর, এত মধুর। আচ্ছা, অনেকক্ষণ বের শুনছি, শোনার পরে ডাক আপনার ওই রুমে বাজতেছে? হ্যাঁ, ওই রুমেই। আচ্ছা, ওই রুমে বাজতেছে, আমার মামা মামি শুনতেছে, আমার যে শুয়ে আছে ভাই ও শুনতেছে, চুপচাপ ভয় পেয়ে উঠতেছে না, কথা বলতেছে না, চুপচাপ। হ্যাঁ, তো অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক শোনার পরে হলো আমার মামি ফোন ওই ডাক দিছে, এই তুই কি চাতর নাকি রে, তোর রুমে কি বাজে, এত সুন্দর বাজনা বাজতেছে। আর বন্ধ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে আমি আসলাম, আসে গেলে যে তোমার ওই রুমে এরকম বাজে, আমরা তো এরপর তো আমার রুমে আর কেউ যাইতো না, না, আমি থাকতাম আর ওই গান গাতাম, আর এমনি জেকের করতাম বসে বসে। 8টার থেকে ইশারের নামাজের পরে জেকের করতাম 10টার মতো, 10টার পরে 1টা-2টার সময় গান ধরতেন। হ্যাঁ, ওই রাত্রে আমার গান আসতে, গান খালি আসতে যে গান গাইতেছি। এটা কি আপনার ভিতর থেকে আসছে? হ্যাঁ, ভিতর থেকেই, অটোমেটিক। আমি কোনোদিন গান মানে শুনিনি, গান দেখা গেল সাইজের গান চলে আসছে, একাই হইতেছে, একাই। হ্যাঁ, গান গাইতেছি।
এবং আমার গান শুনতে যদি ওই কোনো বাড়ি বাড়ি আমার ডাকি নিয়ে যেতে যদি গান শুনলাম না, তখন রেডিও ছিল, টিভি ছিল না। রেডিওর ওই রেডিও ধরেন আপনার গ্রামের 2 জনের কাছে 1 জনের কাছে রেডিও ছিল, এবং গ্রামের সব মানুষ সেখানে যে একসাথে ওই রেডিও বসে রেডিও আসর করে রেডিও শুনতো। যে আজকে এই আব্দুল আলমী গান আছে রেডিওতে বলতে প্রচার করতে, অমুক ওই শনিবার দিন রাত 10টার পরে গান। আপনারা ওই 10টার সময় যে সবাই উপস্থিত হইতেন? সবাই উপস্থিত, আমি কম মানে যেতাম আর কি, আমি অত টাকা যেতাম না, গ্রামের সবাই যেত। গ্রামে অনেক লোক বসে এই গান শুনতেছে। হ্যাঁ, একজনের কাছারি ঘর আছে, বৃষ্টির দিন প্রতিটা বাড়ি না, ম্যাক্সিমাম দেখা গেল 4-5টা গ্রামের ভিতরে 4-5টা লোক, তাদের জায়গা জমি আছে, তারা তাদের একটু আর্থিক অবস্থা ভালো, তারা ওই কাছারি ঘর তুলতে। হ্যাঁ, কাছারি ঘরের মধ্যেই, কাছারি ঘরে ওই ধরনের লোকজন এসে বসে শালিক ব্যবহার করতো, ওই কাছারি ঘরেই রেডিও বাজতে লোকজন রাত্রে ওই কাছারি ঘরে শুনতে বসে বসে। আচ্ছা, এটা তো আপনার ছোটবেলায় যে ঘটনাগুলো শুনলাম যে আপনার সাথে অনেক ঘটনাই ঘটেছে, আরো অনেক আছে, আমরা শেষ না 2-4 দিন 10 দিন ধরে বলবো। একেবারে মানে ভয়ঙ্কর কোনো ঘটনা, এরকম কোনো ঘটনা আছে? ভয়ঙ্কর বলতে আমি যে সময় একটু বড় হলাম আর কি, তখন আমি বিয়ে শাদী করছি। আচ্ছা, এই টাইমে তখন আমার একটা মেয়ে জন্মেছে, আমার খুব অভাবী দিন যায়, সত্যিকার কথা। রাত্রি চলে যাই আমি, আইটি আমার সাথে কেউ পারে না, হাঁটাই কেউ পারে না, দিনে হোক আমি 7 কিলো 10 কিলোমিটার হাঁটে চলে গেছি, আবার সেদিন 10 কিলোমিটার সকালবেলা হাঁটে চলে গেছি, ওখানে যাই আবার 10টায় খাবার খাইছি, 10টায় খাবার খাই আসি, আবার এই 10 কিলোমিটার আসে আবার 5 কিলোমিটার হাঁটা চলে গেছি। আচ্ছা, বাজার কথা এইরকম আমার বিশ্বাসই করে না। আমার বাবা যে বাড়ি এসে করে কাছে মন্দির ফাইতে ঘুরে চলে আসিস। আমি পরে গেছে, সে সময় তো গাড়ি ঘোড়া ছিল না, গেছে হয়তো যাওয়ার পর শুনছি, শোনার পরে না শেষ হয়ে গেছে আইছিল। তারপরে বিয়ে শাদী করলাম, আস্তে আস্তে রাস্তাঘাট হইলো এলাকায়, তারপরে গাড়ি ঘোড়াইলে অনেক কিছু হয়ে গেলো। হ্যাঁ, তা এরপর এই ধরেন হঠাৎ করে আমার কাছে একটা জিনিস চলে আসে। কিরকম? কিরকম একজন লোক এসে গেলে তুই কি আতর নিছিস নাকি? আমি কই না তো। এটা কি রাতে না দিনের বেলা? রাত্রে, প্রতি রাত্রে এরকম আতর? হ্যাঁ, সুগন্ধি যেটা ঘিরান আসে। এখন আমার এই বাচ্চার আম্মা মানে আমার স্ত্রী গায়ে তোমার গাড়িটাতে ঘিরান পাই না রাতের বেলা, এটা রাতের বেলা দিনের বেলা হোক সবসময়। তো আমার শখে আমি গাই তুমি শোক হবে ধমক দিই, ঠিক আছে, ধমক দিলি পায় না এরকম হয়ে যায়। কারণ কি, আমি শার্ট যদি আমার ঘামে পেরিয়ে গেছে, আমার গাড়ি শার্ট দিয়ে কোনোদিন গন্ধ পায়নি, ঘামে একটা গন্ধ আছে না 2-4 দিন। আমরা তো ধরেন সাবান টাবান গ্রামের লোক খুব কম নিতে হবে, কম ব্যবহার করতে হবে। কাপড় খাইতে ধরেন 10 দিন 15 দিন পরে, এটা সত্যিকার কথা, তাও সুটা দিই। কিন্তু আমার কোনো ঘামের গন্ধ পায়নি। কিন্তু আমার স্ত্রী যখন তখন তো সাবান টাবান হয়ে গেছে, হ্যাঁ, তখন ওই আমার গা শখে আসলে আমি তো সেন্টমেন্ট নেইনি, ও বাবা কোনটা নেবো। তো এরকম করতে হঠাৎ করে আমি একদিন বললাম যে কী করি, আল্লাহ দেখতেছি মনে মনে। তো আমার ওই মামার বাড়িতে থাকি, তো মামার বাড়ি বিছানা একটা বই আসলে পড়ি, এক চকচকা মানে কেবল বই পেরেছিতে বাই করেছে। আচ্ছা, আমার মামার একটা মেয়ে একটা ছেলে, ছোট, একেবারেই ছোট, ও বাড়ি পড়াশোনা করার মতো কোনো ছেলে নেই, সব অশিক্ষিত, মামাও অশিক্ষিত মামাও অশিক্ষিত। তো ওই ওনার ওই চৌকি খাট ছিল না আগে, চৌকি আর নাই মাইছে সেদিন। তো ওই চৌকির উপরে একটা বিছানার চাদর আছে, ওরপর ওই বইটা এসে পড়া দেখিনি, কিন্তু আমি আগে দেখলাম কিছুই না, পরে অন্যদিক ফলো করছি, ফলো করে আবার তাকাইছি, তাদের এটা বই। হ্যাঁ, তো বইটা তুললাম, তুলে ওইখানে দেখলাম জেন মেন আজির করা, জেন বস করা অনেক কিছুই আছে লেখা আছে বইটি, এবং ঔষধি গাছের ওই নাম টাম লেখা আছে। তা আমি ওই বই থেকে একটা ওষুধ, ওই 5-7টা প্রকার ওষুধ লিখে নিয়ে গেলাম রাজবাড়ি শহরে। তারপরে এক দোকানে, পাশারি দোকানে গেলাম, দিলাম, দেওয়ার পাগুলো আছে, তাই আমি বললাম দেন। ওইখানে ফর্মুলা দিয়েছিল, ওই ফর্মুলা অনুযায়ী আমি একটা চিকিৎসা করলাম, আমার এলাকার ছেলের চিকিৎসা করলাম। তখন আমার অগ্রিম কিছু ভিতরে চলে আসে, যে কথা বলি ওই কথাই ঠিক তার কাছে, তাই হ্যাঁ, এইরকম শুনি বর্তমানে তাই। এটা রোগী আছে আমি কিছু জানি না, কিন্তু ভিতরে চলে আসে ফটাফট, ওর কী হয়েছে কথা দেওয়া পারতেছি, বলতে পারতেছি না। এই ধরেন আমি আসার আগে একটা মেয়ে আইছে, তার এই রোগ হয়েছে যে গোপনীয় রোগ,
ওই রোগটা আসা আমার দেখার পরেই বললাম, বলে হ্যাঁ এগুলো আছে আমার। তারপরে ওষুধ সেই মারফত ওষুধ দিলাম, যে ওষুধ লাগবে এত টাকা লাগবে, আপনি বানান এখানে, আর আমার কাছে আমি তৈরি করে দেবো, এত টাকা লাগবে, ওষুধ মনোজিব ওষুধ কিনতে বলে দিলাম। চলে গেলাম, আমি টাকা যাবো, আমার সাথে 7 দিন সাক্ষাৎ হবে না। এই তো ভয় বলছিল। এখন ধরেন যদি কই যে ভয় কাকে বলে, যাদের ভিতরে মানে আমি মনে করি যার হার্ট দুর্বল, সে ভয়ের গল্প করলে সে বাঁচবে না, ভয় দেখলে বাঁচবে না। আর যার হার্ট পাওয়ার আছে, জেন আর ভূত পেয়ার যাই থাক, এটা মানুষের ঊর্ধ্বে না, মানুষের নিচে, মানুষের নিচে। এবং ভয় পাইলেই ভয়, ভয় পাইলেই ভয় পাওয়া যাবে না, পাওয়ার থাকতে ভিতরে। কি আমি তো মানুষ, জেন তো মানুষের কাছে ধরা, মানুষ তো জিনের কাছে ধরা না। আচ্ছা, তাই না? এটা ভাবতে হবে। জেন থাক আর ভূত থাক, দেও থাক, ওরা আমার কাছে ধরা। একটা বাঘ যদি মানুষের কাছে পোষ মানে, সাপ পোষ মানে, তাহলে জিন পোষ মানবি না, মানে জিনে পোষ মানে, ভূতও পোষ মানে। মানুষ যদি ভয় পাবে তাহলে তো ওরা তো আরো ভয় দেখাবি। জিনের সাথে আপনার কি সরাসরি কখনো সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, আমার সাথে একবার সাক্ষাৎ হয়েছে। সে সাক্ষাৎ হলো, জেন বলছিল ওই আপনার মেয়ে জেন, মানে পরিজেন। আচ্ছা, হ্যাঁ, কথা হয়েছে। আসলে তো আমি বুঝিনি, আমি টের পাইছি যে এটা জেন। ঘটনাটা আসলে কিভাবে ঘটলো? আমি আসছিল বহরপুর বাজার, নাম তো শুনছেন মানে, রাজবাড়ি বহরপুরের হাট বাজার, ওইখানে একটা বাস স্ট্যান্ড আছে। ওই বাস স্ট্যান্ডে গেছি, যার পরে দেখি যে ওই এক পাশে সোনার গয়নার, হাতে সোনার আংটি, সব কেমন, সব কিছু শোনা? হ্যাঁ সোনার। আমি দিন তো ধরবো, তা আমি রাতের বেলায় না দিনের বেলায়, দিনের বেলায়? হ্যাঁ, 12টার দিক। শাড়ি পরা গয়না গাতি না, কিন্তু ওর হাতের এইসব জায়গা ময়লা ময়লা, ঠিক আছে, কিন্তু ও গয়না পরেছে একেবারে জড়ানো, কানের দুল বড় বড়, সোনার, সব সোনার। আমি দেখছি সব সোনার, হাতের আঙুলের প্রত্যেকটা আঙুলে সোনার আংটি। এখন আমি ওই পার থেকে আসবাসে দিই নাই। আপনি ওই পার থেকে দেখলেন? হ্যাঁ, রোডের মাঝখানে, রাস্তার ওই পার থেকে দেখছেন, এই পার আইসে? আর আইসে আমি ওই দোকানের সামনে যারা আছে, আমি আইসি কি আর নাই, দেখো কোথায় দেখছি, এইটুকু দেখি, এটি দেখছি। কিন্তু এই জেন আমার পাশে ঘটে, আমি অনেক কবিরাজের কাছে আমি গেছি, কয় তোমার সাথে জেন থাকে, আপনার সাথেই থাকে? হ্যাঁ, কয় তোমার সঙ্গে তুমি জানো, টের পাও না। আমি কই এটা কীভাবে হয়? কয় না হয়, কয় তোমার কত সময় আমার ব্যালেন্স ঠিক থাকে না। আমি আগে চলে যাই, আমার বাসার থেকে অনেক লোক জানে যে দেখছি আমি বহরপুর, চলে গেছে ঢাকা। এরকম বহুত নজির আছে। আপনি? হ্যাঁ, আমার একজন গাছ তুলি, আমি ভোর বাজারে একটা লোক রাজবাড়ি থেকে এসে আইছে, আপনার ঢাকা আইছে, উনি গাফলি নামি, তার আগে মিলে গাফলি করতেছি, কিন্তু তোমার দেখলাম কেবল বহরপুর দিয়ে এলাম। আমার তখন আমি কী করেন আপনি বহরপুর দিয়ে এলেন? বলে হ্যাঁ, বহরপুর পান খাওয়া দিলাম আপনার। অথচ সে গাবতলি নেমে আপনার দেখছে গাবতলি করতেছে? দেখলাম হ্যাঁ, আমি তো বহরপুর পানি খাতেছিলাম স্ট্যান্ডে। হঠাৎ করে চলে আসলেন এভাবে, কিভাবে আসলেন? আমি নিজেও জানি না, আমার হঠাৎ করে নিয়ে গেছে। আমি বাইরে বস্তান চলে গেছি, সিলেট চলে গেছি, মাজারে, শাহজালাল মাজারে। হঠাৎ করে চলে হঠাৎ গেছে? করে, হঠাৎ করে। এটা কি রাতের বেলায় ঘটে? না, রাতে না, দিনেই। দেখা গেল সকালে বাড়াইছি আর আমি যাইনি, সন্ধ্যালে হয়ে গেছে, আমি নেই, আমার আড়াই টাকা। আপনি নিজেও জানেন না? না, আমি নিজে বুঝতে পারিনি। আমি যার সময় চলে গেছি, যা পৌঁছে যান, আমি এই সিলেটটা ডাকতেছে বাসে। এটা কি বাসে যান? বাসেই তো যাই, আমি কীভাবে যাই আমি করবো না। কিন্তু ওখানে নামার পরে হোটেলে গেছি, যার পর আমি হঠাৎ করে সিলেটে গেছি। সিলেটে যা আমি পুরী চাইতেছি, দোকানে যায় সকালবেলা, যা বললাম ভাই আমার এই মনে আছে ভালো মতো, ভাই আমার 2টো পুরি দেন। তো ভাই তোমার বাড়ি কোথায়? তাই বললাম আমার বাড়ি রাজবাড়ি। কেন? ভাই তুমি খবরদার পুরি যাবো না, পুরি চলে কিন্তু মানুষ তো আসলে। তা বলতেছে, আমি বললাম কেন ভাই? কয় যে আমাদের দেশের মেয়েদের বলে পুরি, আপনি পুরি চান না, আপনি ডাইল পুরি বলবেন। তা আমি বললাম যে ভাই সরি, আমার তো ভুল হয়েছে, আমি তো জানি না, আমার এলাকায় এই পুরি বলে, আমরা পুরি নামেই পরিচিত, আমরা খাই পুরি। এই দোকানে গেলে আমার 2টো পুরি দেন, 4টে পুরি দেন, আমরা খাই। কিন্তু সিলেটে যে ব্যবহার আমরা জানি না। তাকে আপনি তো আসেন নাই কোনোদিন? আমি না। তা কোথায় আইছেন? আমি বললাম আইসি, মনে চাইছে মাজারে যাবো। তারপরে মাজারে চলে গেলাম, মাজার দিয়ে ঘুরে ঘিরে আবার চলে আসলাম। এই তো আমার দৃশ্য। এরকম কি এখনো হয় না আপনার সাথে? এখন এরকম যাওয়া হয় না, অন্য কোথাও যাওয়া হয় না? না, হয় না। এলাকার মধ্যেই দেখা গেল যে রাত 2টা, 1টা, 3টে ঠিক নেই, বসে আছে, বসে মানুষজন আছে, উঠতেছে না, গল্প করতেছে, করতেই রাতে হয়ে যায়। আমি আস্তে আস্তে হাইটে চলে আসি, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়। 5 কিলোমিটার 6 কিলোমিটার হাইটে আমি বাসায় আসি।
হাঁটা কয় যে এই লোক হাঁটবার পর কেমন হাঁটা জানি না, আমার কাছে বেশি টাইমও লাগে না। হয়তো জানেন যে আমি 8 কিলোমিটার, আমার ছেলেও জানে, বেশি হলো 20 মিনিট 22 মিনিট আমি চলে আসি। আপনার বিশেষ হবি তো এই তো ছিল আপনার জীবনে। হয় আমার এই জীবনের গল্প, অনেক গল্প আছে, গল্প শেষ হবে না, তবে কিছু কিছু জায়গার গল্প বললাম। এই আরও কিছু জানা থাকলে আপনারা বলতে পারেন। ঠিক আছে, সেটা আমরা অন্য একদিন শুনবো। তো মান্নান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন সেই রাজবাড়ি থেকে কিন্তু আমাদের যে সেই ভয়ের সেটে কিন্তু আজকে হাজির হয়েছিল মান্নান ভাই, এবং তিনি কিন্তু তার জীবনের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ভৌতিক ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। আপনারাও যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যদি আপনারও থেকে থাকে, সেটি কিন্তু আমাদের এখানে এসে কিন্তু বলতে পারেন, অথবা আপনার ঘটনাটা লিখে পাঠাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই স্বাধীনতা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।